একটা অকল্পনীয় ঘটনা যা কিনা পুরো বিশ্বকেই একেবারে নাড়িয়ে দিয়েছে। ন্যাটোর আকাশসীমায় একটা মিসাইল, কিন্তু কিভাবে এটা ঘটল আর কেনই বা ঘটল? চলুন এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক। দিনটা ছিল ৪ই মার্চ ২০২৬। এই তারিখটা মনে রাখা দরকার, কারণ একটা আপাতদৃষ্টিতে সাধারণ দিন মুহূর্তের মধ্যে একটা ঐতিহাসিক সংকটের রূপ নিয়েছিল। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই যে কঠোর বিবৃতি, এটাই ছিল আসলে প্রথম ইঙ্গিত, যা দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে পরিস্থিতি কতটা গম্ভীর। তারা একদম স্পষ্ট করে দিয়েছিল যে যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। আর ঠিক তারপরেই আসল খবরটা সামনে আসলো। জানা গেল ন্যাটো ডিফেন্স সিস্টেম সফলভাবে একটা ইরানি ব্যালিস্টিক মিসাইলকে রুখে দিয়েছে, যেটা সরাসরি তুর্কির দিকেই যাচ্ছিল। ভাবুন একবার, একটা ন্যাটোর সদস্য দেশের উপর সরাসরি এরকম একটা হামলা, এটা তো প্রায় অবিশ্বাস্য। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এতটা ঝুঁকি নিল? এই ঘটনাটা কেন এত বড় একটা ধাক্কা ছিল, সেটা বুঝতে হলে আমাদের মাত্র ২ দিন পেছনে ফিরে যেতে হবে। তখন পরিস্থিতি ছিল কিন্তু একদম অন্যরকম। হ্যাঁ, ঠিকই শুনছেন। মাত্র ৪৮ ঘণ্টা আগেও বিশেষজ্ঞরা প্রায় একমত ছিলেন যে তুরস্কের উপর হামলা করাটা ইরানের জন্য একটা আত্মঘাতী ব্যাপার হবে। তারা এটাকে একটা হাই রিস্ক স্ট্র্যাটেজিক গ্যাম্বল বা উচ্চ ঝুঁকিপূর্ণ কৌশলগত জুয়া হিসেবেই দেখছিলেন। দেখুন, ইরানের কৌশলগত চিন্তাভাবনাটা কিন্তু বেশ পরিষ্কার ছিল। পারস্য উপসাগরের দেশগুলোতে ছোটখাটো হামলাকে তারা একটা বার্তা দেওয়ার উপায় হিসেবে দেখত, যেখানে ঝুঁকি কম। কিন্তু তুরস্কের ওপর হামলা, ওটাকে দেখা হতো একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ জুয়া হিসেবে, যার পরিণতি হতে পারত ভয়াবহ। এর পেছনে কিন্তু বেশ কয়েকটা শক্ত কারণ ছিল। প্রথমত, তুরস্কের সামরিক শক্তিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আঙ্কারা এর কড়া জবাব দিতই। দ্বিতীয়ত, এই আক্রমণের কারণে ন্যাটোর সেই বিখ্যাত কালেকটিভ ডিফেন্স বা সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়ে যেতে পারত। তৃতীয়ত, তুরস্ক কিন্তু ইরানের জন্য ডিপ্লোম্যাসির একটা বড় দরজা খোলা রেখেছিল। আর সম্ভবত সবচেয়ে বড় যে কারণ, তা হল ইনসির লেক আর খুরেচিকের মতো টার্কিশ বেসগুলোতে কিন্তু আমেরিকান সৈনিকরাও আছে। মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ গনল তোলের এই কথাটা তখনকার সাধারণ ধারণাকেই তুলে ধরে। মানে সবাই ধরেই নিয়েছিল ইরান কখনোই এত বড় ঝুঁকিটা নেবে না। তাহলে হঠাৎ কি এমন হলো যে তাদের এই সিদ্ধান্ত নিতে হলো? চলুন এবার বর্তমানে ফেরা যাক, আর সেই ঘটনাগুলো একটু পরপর দেখি, যা ইরানকে এমন একটা মরিয়া পদক্ষেপ নিতে একরকম বাধ্য করেছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ৫ দিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রথমে মার্কিন আর ইসরায়েলি বাহিনী ইরানে বড় সড় হামলা চালায়। ঠিক তারপরেই খবর আসে যে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন। এর জবাবে ইরানও বসে থাকেনি, তারাও ব্যাপক পাল্টা হামলা শুরু করে। এই দ্রুত ঘটে যাওয়া ঘটনাগুলোই আসলে পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। তো মূল ব্যাপারটা হলো, এই যে বেড়েই চলা যুদ্ধ আর তার সাথে সর্বোচ্চ নেতার মৃত্যু, এই দুটো ঘটনায় ইরানকে এমন এক কোণায় ঠেলে দেয় যে তাদের কাছে এই অকল্পনীয় ঝুঁকিটা নেওয়া ছাড়ার কোনো রাস্তাই খোলা ছিল না। এটা আসলে তাদের দুর্বলতা নয়, বরং মরিয়া হয়ে ওঠার একটা বহিঃপ্রকাশ ছিল। এখন এই পুরো সংকটের কেন্দ্রবিন্দুতে কিন্তু তুরস্ক। তারা এখন এক অবিশ্বাস্য রকম কঠিন কূটনীতিক আর সামরিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাপারটা বেশ জটিল। একদিকে তারা ন্যাটোর সদস্য আর তাদের ওপরেই হামলাটা হয়েছে, আবার অন্যদিকে তারা এই অঞ্চলে শান্তি বজায় রাখতে চায় আর মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে আগ্রহী। দুটোকে একসাথে সামলানো সত্যি একটা কঠিন কাজ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের এই কথাগুলোতেই তাদের এই উভয় সংকট স্পষ্ট। তিনি একদিকে মার্কিন ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন, আবার ঠিক একইভাবে ইরানের পাল্টা হামলারও নিন্দা জানিয়েছেন। তার এই কথাগুলো থেকে পরিস্থিতির ভয়াবহতাটা বেশ ভালোভাবে বোঝা যায়। তুরস্ক এটা খুব ভালো করেই বুঝতে পারছে যে কূটনীতি যদি এখানে ব্যর্থ হয়, তাহলে এই পুরো অঞ্চলের ভবিষ্যৎ কতটা অন্ধকার হতে পারে। এই পরিস্থিতিতে তুরস্কের এগোনোর পথটা কিন্তু বেশ পরিষ্কার। তাদের প্রধান লক্ষ্য ৩টি। ১. যেভাবেই হোক যুদ্ধবিরতি বজায় রাখা। ২. সাধারণ মানুষের ক্ষতি কমানো। আর ৩. সব পক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। এই সংঘাত কিন্তু শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এর ঢেউ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং এর প্রভাবও কিন্তু বেশ মারাত্মক। এই যে বৈশ্বিক প্রভাব, এটা কতটা মারাত্মক রূপ নিয়েছে
তা কয়েকটা তথ্য দেখলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আসি মানবিক ক্ষতির বিষয়ে। শ্রীলঙ্কার উপকূলে একটা মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যায়। এতে প্রাণ হারান অন্তত ৮৭ জন নাবিক। এবার ভ্রমণের ওপর প্রভাবটা দেখুন। শুধুমাত্র ইন্ডিগো এয়ারলাইন, হ্যাঁ, শুধু একটা এয়ারলাইনই গত ৪ দিনে মধ্যপ্রাচ্যে তাদের ৫০০রও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ভাবুন, এটা বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থাকে কতটা ব্যাহত করছে। আর অর্থনৈতিক প্রভাব, সেটা তো আরও ভয়াবহ। হরমুজ প্রণালী, যেটা কিনা বিশ্বের তেল বাণিজ্যের অন্যতম প্রধান রুট, সেখানে তেল ট্যাঙ্কারের চলাচল অবিশ্বাস্যভাবে ৯০% কমে গেছে। এটা যে বিশ্ব অর্থনীতিতে কত বড় একটা ধাক্কা, তা হয়তো আমরা এখনও পুরোপুরি বুঝতে পারছি না। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত উদ্বেগজনক। ন্যাটোর একটি সদস্য দেশ সরাসরি আক্রান্ত, গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ প্রায় বন্ধ, আর সামরিক সংঘাত বেড়েই চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল, বিশ্ব কি তাহলে আরও একটা বড় যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে? এর উত্তরটা একমাত্র সময় দিতে পারবে।